হ্যালো বন্ধুরা, ধরো তুমি ঘুমিয়ে আছো কোনো একটা স্পেসশিপে। তোমাকে 100 বছরের জন্য একটা স্লিপিং চেম্বারে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু 10 বছর হতে না হতেই তোমার ঘুম ভেঙে যায়। বাকি সেই স্পেসশিপে আরও 5,000 জন আছে, সকলেই ঘুমিয়ে আছে। স্পেসশিপে শুধু তুমি একা আছো, বাকি সবার ঘুম ভাঙবে 90 বছর পর। কি গায়ে কাঁটা দিয়ে উঠলো না? আজকে আমি এরকম এক গল্প নিয়েই বানানো এক সায়েন্স ফিকশন মুভি নিয়ে আলোচনা করব, যার নাম প্যাসেঞ্জার। মুভিটি রিলিজ হয়েছিল 2016 সালে। তো শুরু করা যাক। হলিউড সিলভার স্ক্রিন প্রেজেন্টিং আজকের গল্প প্যাসেঞ্জার শুরু হচ্ছে। গল্পের শুরুতে আমরা একটি স্পেসশিপকে দেখতে পারি, যেটা স্পেসে তার 120 বছরতম ডিস্টেন্স ট্রাভেল করছে। এবং সেই স্পেসশিপের ভেতরে যে কটা প্যাসেঞ্জার্স রয়েছে তারা প্রায় 90 বছর পর ঘুম থেকে উঠবে। ওই স্পেসশিপটার আসলে মিশন ছিল যে তারা এই লোকগুলোকে ঠিক পৃথিবীর মতোই আর একটা গ্রহতে নিয়ে যাবে, এবং সেই ডিস্টেন্সটা কভার করতে তাদের এখনো প্রায় 90 বছরের সময় লাগবে। এই স্পেশাল ধরনের মেশিনগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে ওই প্যাসেঞ্জারগুলোর বয়স না বাড়ে। এমনকি তাদের ঘুমটাও ঠিক তখনই ভাঙবে যখন তারা ওই গ্রহটায় পৌঁছে যাবে। ওই স্পেসশিপটা প্রায় 30 বছর সময় পেরিয়ে গেছে এবং এখনো তাকে আরো অনেকটাই এগোতে হবে। সেটা যখন আগে এগোতে থাকে তারই সামনে অনেক বড় বড় অ্যাস্টেরয়েড চলে আসে, কিন্তু তাতে ওই স্পেসশিপটার কিছুই হয় না। আসলে এটা একটা আলট্রা অ্যাডভান্স স্পেসশিপ ছিল, এবং এটার টেকনোলজি এমনই ছিল যে সে যে কোনো প্রবলেমকে ভেতরে নিজের থেকেই রিপেয়ার করে নেয়। কিন্তু সেখানেই একটা প্রবলেম হয়। সেই স্পেসশিপটা যখন অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা মারে তখনই আমরা দেখি যে একটি প্যাসেঞ্জারের স্লিপিং পডটা তার শরীর থেকে ডিসকানেক্ট হয়ে যায় এবং সে 30 বছর পরেই ঘুম থেকে উঠে পড়ে। এবং তার নাম ছিল জিম। প্রথমে তার অনেক মাথা ঘুরতে থাকে, কিন্তু আস্তে আস্তে তার শরীরটা স্টেবল হয়। এরপরেই আমরা জিমকে দেখি যে এখন ওই হলটায় পৌঁছে যায় যেখানে তাদের এই জার্নিটা শেষ হওয়ার পরে কনফারেন্স হওয়ার কথা ছিল। সেখানে আসলে অনেকের থাকার কথা, কিন্তু আমরা দেখতে পারি যে জিম সেখানে একাই বসে রয়েছে, এবং সেখানকার যে এআই অ্যাসিস্ট্যান্টটা ছিল সে এমন ভাবে কথা বলে যেন সেই কনফারেন্স রুমে অনেকে বসে রয়েছে। এইসব দেখে জিমের একটু সন্দেহ হয়। সেই কারণে সে ওই স্পেসশিপের কোনা কোনা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে একটাও মানুষ খুঁজে পায় না। এইটা দেখে তার মনে হয় যে এখানে নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল হচ্ছে, তাই সে সাহায্যের জন্য কন্ট্রোল রুমের দিকে দৌড়ে যায়। কিন্তু ওই কন্ট্রোল রুমটা ক্রিউ মেম্বার আইডি ছাড়া খোলা অসম্ভব ছিল। জিম এরপরেই সেইখানকার স্পেসশিপের এআই কন্ট্রোলের সাহায্যে জানতে চায় তাদের লোকেশনের ব্যাপারে, এবং তখনই সে জানতে পারে যে তার গন্তব্যে পৌঁছাতে এখনো 90 বছর সময় লাগবে, এবং তার বডিটা 90 বছর আগে অ্যাক্টিভেট হয়ে গেছে। সে তার এই সমস্যার ব্যাপারে পৃথিবীর লোককে জানাবে ভাবে, তাই সে তার মেসেজ রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু এরপরে জিম এইটা শুনে অবাক হয়ে যায় যে তার এই মেসেজের রিপ্লাই পেতে 55 বছর সময় লাগবে, আর এর মানে এই পুরো সময়টা তাকে একাই এখানে কাটাতে হবে। এরপরেই যখন কন্ট্রোল রুম থেকে জিম বেরোয়, সে হঠাৎই হয়তো কাউকে একটা লক্ষ্য করে, এবং তার মনে হচ্ছিল যেন সেটা একটা মানুষ। কিন্তু কাছে আসতেই জিম বুঝতে পারে যে সেটা আসলে একটা রোবট, এবং তাকে শুধুমাত্র দেখতেই একটা মানুষের মতো। এরপরেই জিম খাবারের জন্য একটা জায়গায় যায়, কিন্তু সেখানে সে তার পছন্দের খাবার পায় না, কারণ তাকে তার ক্যাটাগরি অনুযায়ী খাবার দেওয়া হবে, এবং সে যেই ক্যাটাগরিতে ছিল সেখানে তাকে লো গ্রেডের খাবারই দেওয়া হয়। জিম এরপরেই একটা ম্যানুয়ালের সাহায্যে তার হাইবারনেশন চেম্বারটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেখানে সে সেটা করতে পারে না। এমনকি সে কন্ট্রোল রুমের দরজাটাও ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই শক্তপোক্ত ছিল যে সে সেটাও করতে পারে না। সেখানে এটাও দেখা যায় যে ওই স্পেসশিপের ভেতরে আরো নানা রকমের টেকনিক্যাল প্রবলেম শুরু হয়েছে, এবং তখনই জিম ওই রোবটটা যার নাম আর্থার ছিল তার কাছে এসে বলে যে হয়তো আমি এই স্পেসেই সারা জীবনের জন্য আটকা পড়ে গেলাম, এবং আমাকে হয়তো এখানেই মরতে হবে। তখনই আর্থার তাকে উত্তরে বলে যে মানুষের এটাই সমস্যা, তাদের কাছে যেটা থাকে না সেটা নিয়েই তারা সব সময় চিন্তায় ভুগতে থাকে। কিন্তু আসলে তাদের উচিত যে তাদের কাছে যেই জিনিসটা নেই সেটা নিয়ে আর বেশি না ভাবা, এবং যেটা আছে সেটা নিয়েই হাসি খুশি ভাবে থাকা। জিম এরপরে সেই স্পেসশিপের ভেতরে নানা ধরনের অ্যাক্টিভিটি করতে শুরু করে, এবং প্রথম প্রথম তার সেগুলো করতে ভীষণ ভালো লাগে, কিন্তু একটা সময়ের পরে তার এইসব একঘেয়ে লাগে। সেই কারণে বিরক্ত হয়ে সে সুইসাইড করার কথাও ভাবে। কিন্তু
কিন্তু হঠাৎই জিম এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখান থেকে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় পা পিছলে পড়ে যায় এবং সেখানেই একটা মেয়ে ছিল, আর সেই মেয়েটার নাম ছিল আরোরা। এবং সেই মেয়েটাকে সেখানে জিমের খুব ভালো লেগে যায়। জিম এরপরেই আরোরার সেই ইন্টারভিউ দেখতে দেখতে তার পাশে বসেই টাইম কাটিয়ে দেয়। জিম আসলে এত বছর ধরে একা থাকতে থাকতে এখন পাগল হয়ে যাচ্ছে, সেই কারণে সে তার একটা সঙ্গী চাইছিল। কিন্তু সে এটা খুব ভালো মতো জানে যে আরোরাকে তার সময়ের আগে ঘুম থেকে তোলাটা ঠিক হবে না। সেই কারণে সে অনেকগুলো দিন কাটিয়ে দেয় এটা ভাবতে ভাবতে যে তার এটা করা উচিত হবে কিনা। কিন্তু এরপরে সে তার ডিসিশন নিয়ে নেয় এবং সে তাকে জাগানোর আগে তার শেভিং করে নেয়। এবং এরপরে সেই হাইবারনেশন পডের কাছে গিয়ে সেখানে জিম কিছু শর্ট সার্কিট করে দেয়, আর এর ফলে সেই হাইবারনেশন চেম্বারটা খারাপ হয়ে যায় এবং সেখানেই আরোরা আস্তে আস্তে তার ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু তার উঠে জিমকে দেখবার আগেই জিম তার সমস্ত ব্যাগ এবং টুলগুলো সেখান থেকে নিয়ে বাইরে পালিয়ে আসে। এরপরেই আমরা দেখি যে আরোরা ঘুম থেকে উঠে জিমকে জিজ্ঞাসা করে যে বাকি ক্রিউ মেম্বাররা কোথায়, তাদের তো আমাদের আগেই উঠে যাওয়া উচিত। কিন্তু তখনই জিম তাকে জানায় যে তার হাইবারনেশন পডে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেই কারণে সে সময়ের আগেই জিমের মতনই ঘুম থেকে উঠে পড়েছে। সেখানে আরোরা সঙ্গে সঙ্গে এদিক ওদিক দেখতে থাকে যে ওই প্যাসেঞ্জারেরা এখনো তাদের কেবিনেই রয়েছে। কিন্তু তখনই জিম তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এবার শান্ত হতে হবে এবং তারা কালকে এই ব্যাপারে ভেবে দেখবে। পরের দিনকে আমরা দেখি যে আরোরা একজন গোল্ড ক্লাস মেম্বার ছিল, সেই কারণে সে খুব ভালো খাবার পায়। কিন্তু জিম বিগত 1 মাস ধরে ওই একই খাবার খেয়ে যাচ্ছে, সেই কারণে সেখানে আরোরা তার আইডি দিয়ে জিমকেও গোল্ড ক্লাস খাবার এনে দেয়। এরপরে আমরা আরোরাকেও দেখি যে ওই কন্ট্রোল রুমের দরজাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেও সেটা ভাঙতে পারে না। আর তারপরে আরোরা মেনে নেয় যে সে এখান থেকে বেরোতে পারবে না, সেই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে এবার একটা বই লিখবে, যেটা সে ওই অন্য গ্রহতে গিয়ে কমপ্লিট করবে। এবং সেখানেই সে জিমের ইন্টারভিউ নিতে থাকে এবং তাকে সে জিজ্ঞাসা করে যে সে পৃথিবীতে তার ফ্যামিলিকে ছেড়ে এইখানে কেন এলো। জিম তখনই উত্তরে বলে যে সে একজন মেকানিক ছিল আর তার জিনিস বানাতে ভীষণ পছন্দ এবং পৃথিবীতে সবকিছুই তৈরি হয়ে গেছে, সেই কারণে সে এখন একটা নতুন গ্রহতে গিয়ে সবকিছু তৈরি করবে, তাই তাকে এই ট্রিপে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। এরপরে জিম সেখানে আরোরাকে জিজ্ঞাসা করে যে সে পৃথিবীতে কি করত, এবং তখনই আরোরা তাকে বলে যে সে একজন রিপোর্টার ছিল আর সে ওই নতুন গ্রহতে গিয়ে 1 বছর থেকে তার বইটা লেখা কমপ্লিট করবে এবং তারপরে সে আবার পৃথিবীতে ফিরে যাবে। কিন্তু এবার হয়তো তারা এটা করতে পারবে না, কারণ তারা এই স্পেসে ফেসে গেছে। এরপরেই আমরা দেখি যে জিম আর আরোরা মিলে সেই স্পেসশিপের নানা ধরনের অ্যাক্টিভিটি করতে থাকে এবং তারা একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটায়। সেখানে তারা স্পেসে ট্রাভেলও করে, আর এইভাবেই আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্বটা খুব ভালো হয়ে যায়। হঠাৎই একদিন আমরা দেখি যে জিম আরোরাকে গোলাপ এনে দেয় এবং সেটা সে ওই স্পেসশিপেই বড় করেছিল। আর এরপরেই একদিন তাদের স্পেসশিপটা একটা বড় তারার পাশ দিয়ে যায় এবং সেই তারাটার গা থেকে নানা ধরনের আগুনের উল্কা বেরোচ্ছিল এবং সেটা দেখতেও ভীষণ সুন্দর ছিল। এরপরেই আমরা একদিন দেখি যে আরোরার জন্মদিন তারা সকলে মিলে সেখানে সেলিব্রেট করে এবং জিম তাকে একটা আংটি দিতে চাইছিল, কিন্তু কথায় কথায় আর্থার মানে সেই রোবটটা আরোরাকে জানিয়ে দেয় যে আসলে জিমি তাকে হাইবারনেশন থেকে তুলে দিয়েছে। এবং সেখানে আরোরা এই কথাটা শুনে ভীষণ ভেঙে পড়ে, কারণ সে যাকে এতটা বিশ্বাস করেছিল সেই তাকে এইভাবে ঠকালো এবং সেই কারণেই সে জিমের সঙ্গে আর কোনো কথা বলে না। এরপরেই হঠাৎই একদিন দেখা যায় যে জিম যখন ঘুমোচ্ছিল তখন আরোরা এসে তাকে ভীষণ মারধর করে। সে তাকে প্রাণে মেরে ফেলতেই যাবে, কিন্তু তখনই কোনো রকম ভাবে আরোরা নিজেকে আটকে নেয়। জিম এখন তার এই কাজের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু সেখানে আরোরা তার উপরে ভীষণ রেগেছিল আর সে তার সঙ্গে কোনো কথাই বলে না। এরপরে একদিন যখন জিম তার ঘরে ছিল তখনই সে দেখে যে ওই স্পেসশিপে কিছু গন্ডগোল হচ্ছে, কিন্তু তারপরেই সেটা নিজের থেকেই ঠিক হয়ে যায়, সেই কারণে জিম আর তাতে মাথা ঘামায় না। আর এরপরেই একদিন দেখা যায় যে সেখানে জিম একটা গাছ বড় করেছে। এরপরেই আমরা একদিন দেখি যে যখন জিম লিফটে করে নিচে নামছিল তখনই তার লিফটটা হঠাৎই খারাপ হয়ে যায় এবং সে কোনো রকম ভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। অন্যদিকে আরোরা যখন তার আইডি দিয়ে খাবার নিতে যায় তখন খাবারটা তার গোটা গায়ে সেই মেশিনটা ছড়িয়ে দেয়
এবং তারা বুঝতে পারে না যে তাদের সঙ্গে সেখানে কি হচ্ছে। আর এরপরেই একদিন হঠাৎই একটা ক্রিউ মেম্বার যার নাম গাস ছিল, সে সেখানে এসে বলে যে জিমের ওই কাজটাতে সে একেবারে খুশি নয়। সেখানে সে এটাও জিজ্ঞাসা করে যে অন্য কেবিন ক্রিউরা কোথায়। তখনই জিম তাদেরকে জানায় যে তারা এখনো হাইবারনেশন পডেই রয়েছে, এবং এরপরেই গাস কন্ট্রোল রুমে যায় এটা চেক করতে যে সেখানে তাদের প্রবলেমটা কি হয়েছে। কিন্তু সেখানে সে কিছুই বুঝতে পারে না, আর তাই তারা সিদ্ধান্ত নেয় যে এবার তারা ম্যানুয়ালি সবকিছু চেক করবে। এরপরেই আমরা গাসকে দেখি যে ওই হাইবারনেশন পডগুলো চেক করতে যায়, এবং তখনই সে আরোরার পডটা চেক করে বুঝে যায় যে এটাকে খারাপ করা হয়েছে। তখনই সে সেখানে জিমকে জিজ্ঞাসা করে যে তুমি এই পডটা খারাপ কেন করেছো। কিন্তু তখনই উত্তরে জিম বলে যে সে 1 বছর ধরে একা ছিল, তাই সে আর নিজেকে সামলাতে পারেনি। এইটা শুনে সেখানে গাস বুঝতে পারে যে 1 বছর একা এখানে থাকা কতটা কষ্টকর হতে পারে, তাই সে আর জিমকে কিছু বলে না। আরোরা সেখানে গাসকে বলে যে আপনি তো এবার জেনে গেছেন যে পডটা কি খারাপ করেছে, তাহলে এবার আপনি কি করবেন। তখনই গাস আরোরাকে বুঝিয়ে বলে যে 1 বছর একা একা স্পেসে থাকা কতটা কষ্টকর হতে পারে সেটা আমি বুঝি। কিন্তু হঠাৎই তার শরীরটা সেখানে খারাপ হয়ে যায়, এবং গাস যখন তার ঘরে যায় সে দেখে যে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এরপরেই আমরা দেখি যে তারা সকলেই সেই স্পেসশিপে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎই রাতের বেলা সেই স্পেসশিপের ইলেকট্রিসিটি চলে যায়, এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে সেখানকার গ্র্যাভিটিও চলে যায়, এবং তারা হাওয়ায় ভাসতে থাকে। আরোরা যে একটা সুইমিং পুলে সুইমিং করছিল সেই গ্র্যাভিটির কারণে একটা এয়ার বাবেলে ফেসে যায়, এবং সে সেখান থেকে বেরোতে পারে না। তার নিঃশ্বাস সেখানে বন্ধ হতেই যাবে, কিন্তু তখনই ইলেকট্রিসিটি আবার চলে আসে, এবং তারা আবার সেখানে গ্র্যাভিটি ফিরে পায়। এরপরেই তারা সেই স্পেসের হিস্ট্রিগুলো চেক করতে শুরু করে, এবং তখনই তারা জানতে পারে যে এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। কিন্তু তারপরেই তারা যখন পাওয়ার সাপ্লাই রুমে যায়, গাস সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এরপরে গাসের শরীরকে যখন তারা স্ক্যান করে, তারা জানতে পারে যে তার শরীরে মোট 612খানা অসুখ রয়েছে, এবং তার টিস্যুগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এর মানে গাস আর বেশি দিন বেঁচে থাকবে না। গাস সেখানে এটা শুনে ভীষণ ভেঙে পড়ে, এবং কয়েকটা দিন সে একা থাকে। আর তারপরে সে তাদেরকে তার আইডিটা দিয়ে দেয় যাতে তারা যে কোনো জায়গায় যেতে পারে, এবং গাস সেখানে তাদের দুজনকে সবসময় একসঙ্গে থাকতে বলে। আর সেখানেই আমরা দেখি যে গাস এরপরে মারা যায়। এরপরেই আমরা দেখি যে তারা ওই স্পেসশিপটাকে আস্তে আস্তে রিপেয়ার করার কথা ভাবে, কিন্তু সেখানে এখন অনেক ভয়ঙ্কর টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তারা এরপরে পাওয়ার সাপ্লাই রুমের কাছে যায়, কিন্তু তখনই হঠাৎ তারা দেখে যে আর্থার নিজেকেই ক্ষতি করছে। সেই কারণে সেখানে আরোরা তাকে অফ করে দেয়। সেখানে ওই শিপে একটা হোলও তারা লক্ষ্য করে, এবং তাদেরকে সেটা নিচের দিকে আকর্ষিত করছিল। সেই কারণে তারা কোনো রকম ভাবে সেই হলটাকেও বন্ধ করে দেয়। এরপরেই তারা দেখে যে সেই স্পেসশিপের চারিদিকে ফুটো হয়ে আছে, এবং তারা যখন সেই পাওয়ার সাপ্লাই রুমে যায় তারা দেখে যে পাওয়ার সাপ্লাই এখন আনস্টেবল হয়ে গেছে, সেটার মধ্যে অনেক হিট অ্যাবজর্ব হয়ে গেছে। সেই কারণে সেখানে জিম একটা লিভার রিলিজ করে, কিন্তু সেখানে যে গেটটা খোলার কথা ছিল সেটা খোলে না। এর মানে সেই স্পেসশিপের সমস্ত হিট এখন স্পেসশিপের মধ্যেই আটকা পড়ে গেছে। সেটাকে যদি তাড়াতাড়ি ঠিক না করা যায় তাহলে সেটা সেখানেই ব্লাস্ট করে যাবে। জিমকে আমরা এরপরেই দেখি যে ওই স্পেসশিপের বাইরে গিয়ে গেটটা ওপেন করার চেষ্টা করে, এবং এখন স্পেসশিপের ভেতরের টেম্পারেচারও অনেকটাই বেড়ে গেছে, কিন্তু জিম ঠিক টাইম মতো সেই গেটটা খুলে দেয়। সেখানে জিম যেই মুহূর্তে সেই লিভারটাকে ছেড়ে দেয় তখনই গেটটা আবার বন্ধ হয়ে যায়, এবং তখনই সে বুঝতে পেরে যায় যে এই লিভারটা সে যতক্ষণ টেনে ধরে রাখবে ততক্ষণই গেটটা খোলা থাকবে। কিন্তু এতে সমস্যা একটাই ছিল যে ওই হিটটা তাহলে তার শরীরের ভেতর দিয়ে যাবে, এবং এর ফলে তার মৃত্যু হতে পারে। সেখানে জিম নিজের পরোয়া না করে আরোরাকে সেই লিভারটা টেনে দিতে বলে, এবং কোনো উপায় না থাকার কারণে আরোরাও সেখানে লিভারটা টেনে দেয়, এবং তখনই সেই স্পেসশিপের সমস্ত হিট জিমের শরীরের উপর দিয়েই ক্রস করে। সেখানে কোনো রকম ভাবে জিমের পাটা স্লিপ করে যায়, এবং সে ফুল স্পিডে বাইরে ছিটকে যায়, আর তার সঙ্গে যে সেফটি কেবলটা বাঁধা ছিল সেটাও তখনই ছিঁড়ে যায়, আর জিম সোজা থ্রাস্টের দিকে এগিয়ে যায়। সেখানে গেলে জিমের মৃত্যু হতে পারে, কিন্তু সে কোনো রকম ভাবে তার হাতে থাকা একটা জিনিস সেখানে ছুঁড়ে নিজেকে বাঁচিয়ে নেয়। সেই স্পেসশিপটা তো এখন রিপেয়ার হয়ে গেছে, কিন্তু জিম এখনো স্পেসেই আটকা পড়ে গেছে। সেখানে জিমের সেই স্পেস স্যুটটাও এখন ফুটো হয়ে গেছে, সেই কারণে সে আস্তে আস্তে সেই স্পেসশিপের থেকে দূরে চলে যাচ্ছে। আরোরা তখনই জিমকে বাঁচানোর জন্য স্পেসে বেরিয়ে আসে, কিন্তু জিম তার থেকে অনেকটাই দূরে ছিল।
সেই কারণে সে কোনো রকম ভাবে সেখানে পৌঁছতে যায়, কিন্তু তাদের হাতটা স্লিপ করে যায় আর জিম আরোরার থেকে আরো দূরে যেতে লাগে। কিন্তু তখনই জিমের শরীরের সঙ্গে যেই দড়িটা অ্যাটাচ ছিল সেটা আরোরা দেখতে পেয়ে যায় এবং সে সেটার সাহায্যেই জিমকে আবার স্পেসশিপে টেনে আনে। এতক্ষণ স্পেসে থাকার কারণে জিমের শরীরটা জমে গেছে, সেই কারণে আরোরা সঙ্গে সঙ্গে তাকে একটা মেডিকেল মেশিনের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু সেখানে ওই মেশিনটা তার বডি স্ক্যান করে বলে যে জিম মারা গেছে। কিন্তু তখনই আরোরা সেই মেশিনটাকে কমান্ড দেয় যে যে কটা জরুরি অপারেশন করতে হবে সেটা যেন সে করে নেয় এবং তখনই সমস্ত অপারেশন একসঙ্গেই স্টার্ট হয়ে যায়। আর এর খানিকক্ষণ পরে আমরা দেখি যে জিম চোখ খোলে আর এইটা দেখে আরোরা সেখানে খুব খুশি হয়। এরপরেই আমরা দেখি যে জিম আর আরোরা মিলে সেই স্পেসশিপটাকে আবার ঠিক করে নেয় এবং সেখানে তারা গাজের মৃতদেহটাকে সম্মান দিয়ে স্পেসে ছেড়ে দেয়। তারা এরপরেই একটা পথ খুঁজে পায় যেটা সাহায্যে তারা একজনকেও হাইবারনেশনে যেতে পারবে এবং জিম তখনই আরোরাকে সেখানে যেতে বলে এবং সে বলে যে তুমি যখন চোখ খুলবে তখন তুমি একটা অন্য গ্রহতে থাকবে। কিন্তু সেখানে আরোরা সেই হাইবারনেশন পথে যেতে রাজি হয় না এবং জিমও সেখানে তাকে সেই আংটিটা দিয়ে দেয় যেটা সে তাকে বরাবর দিতে চেয়েছিল। এই সিনেমার লাস্ট সিনে আমরা দেখি যে সেই স্পেসশিপটা এখন তার গন্তব্যে পৌঁছে গেছে এবং সমস্ত হাইবারনেশন পথ থেকে প্যাসেঞ্জারেরা উঠে পড়ে এবং তারা যখন বেরিয়ে আসে তারা দেখে যে ওই স্পেসশিপের ভেতরে অনেক গাছপালা রয়েছে এবং সেগুলো এত বছর ধরে জিম আর আরোরাই বড় করেছে এবং সেখানেই কোথাও না কোথাও হয়তো তাদের মৃত্যুও হয়ে গেছে এবং এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।